আচ্ছা, আজকের এই আলোচনায় আমরা রবার্ট ফ্রস্টের লেখা খুব শক্তিশালী আর মন ছুঁয়ে যাওয়া একটা কবিতা নিয়ে কথা বলবো। দেখুন, এই কবিতাটা ঠিকঠাক বুঝতে গেলে আমাদের শুরুটা কিন্তু ফ্রস্টকে দিয়ে করলে চলবে না। শুরু করতে হবে শেক্সপিয়ারকে দিয়ে, কারণ কবিতার যে শিরোনামটা ওটা নিজেই একটা কোটেশন, আর এটাই পুরো কবিতার দুঃখের সুরটা বেঁধে দিয়েছে। সেকশন ১, একটি সংক্ষিপ্ত নির্মম মোমবাতি, মানে শিরোনামটার অর্থ কী? তো চলুন এই টাইটেলটা নিয়ে একটু কথা বলা যাক। এটা শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের একটা বিখ্যাত লাইন থেকে নেওয়া। এর মানেটা খুব সহজ কিন্তু গভীর। জীবনটা খুব ছোট আর ঠিক যেন একটা মোমবাতির শিখার মতো হুট করে নিভে যেতে পারে। কবিতার ব্যাপারে কিছু জরুরি তথ্য দেখে নেওয়া যাক। কবি রবার্ট ফ্রস্ট। কবিতাটা প্রকাশিত হয় ১৯১৬ সালে মাউন্টেন ইন্টারভ্যাল বইতে। এটা একটা গল্প বলার কবিতা, মানে ন্যারেটিভ পোয়েম। আর পুরো ঘটনাটা ঘটছে আমেরিকার ভারমন্টের একটা খামার বাড়িতে। কবিতার সুরটা বেশ করুণ, বাস্তববাদী আর শান্ত। মানে এই তথ্যগুলো থেকে আমরা একটা ছবি পাই, তাই না? প্রায় ১০০ বছরেরও বেশি আগে আমেরিকার গ্রামের পটভূমিতে বলা একটা দুঃখের গল্প, যা খুব শান্তভাবে বর্ণনা করা হয়েছে। এবার সেকশন ২, গর্জনরত করাত। এখানে আমরা দেখব এক তীব্র বৈপরীত্যের দৃশ্য। ফ্রস্টেন কবিতাটা শুরুই করছেন একটা অদ্ভুত কন্ট্রাস্ট বা বৈপরীত্য দিয়ে। একদিকে রেখেছেন প্রকৃতির শান্ত সুন্দর রূপ, আর ঠিক তার বিপরীতে দাঁড় করিয়েছেন একটা যান্ত্রিক বিপদকে। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে কবিতার মূল দ্বন্দ্বটা দেখাচ্ছে। একদিকে প্রকৃতি, যেখানে মিষ্টি গন্ধ, সূর্যাস্ত, সুন্দর পাহাড়, মানে ভারমন্ডের সেই শান্ত পরিবেশ। আর অন্যদিকে যন্ত্র, যার গর্জন আছে, খটখট শব্দ আছে, কাঠের গুঁড়ো উড়ছে। মানে একদিকে শান্ত সুন্দর জগৎ, আর অন্যদিকে শিল্প শ্রমের এক কঠোর বিপজ্জনক জগৎ। কবিতার একদম প্রথম লাইনটাই দেখুন, দ্য বাস স স্নাল্ড অ্যান্ড র্যাটলড ইন দ্য ইয়ার্ড। এখানে ফ্রস্ট করারটাকে এমনভাবে দেখাচ্ছেন যেন ওটা কোনো জড় বস্তু বা যন্ত্র না। মনে হচ্ছে যেন উঠোনে একটা হিংস্র রাগী পশু গর্জন করছে আর অপেক্ষা করছে। আর এই যে দুটো বিপরীত শক্তি, প্রকৃতি আর যন্ত্র, এর ঠিক মাঝখানে কে আছে? কবিতার মূল চরিত্র, একটা ছোট্ট ছেলে, যে কিনা বড়দের কাজ করছে। মনটা তার এখনও বাচ্চার মতোই, কিন্তু তাকে করতে হচ্ছে বড়দের মতো কঠিন পরিশ্রম। সেকশন ৩, একটি শব্দ, একটি লাফ, মানে যে মুহূর্তে সবকিছু বদলে গেল। কবিতাটা জুড়ে একটা শান্ত কিন্তু টানটান উত্তেজনা তৈরি হচ্ছিল, আর তারপর একটা খুব সাধারণ মুহূর্ত এসে সেই নিঃশব্দতা ভেঙে দিল আর ঘটিয়ে দিল সেই ভয়ঙ্কর ঘটনাটা। তার বোন তাকে ডাক দিল সাপার। ভাবুন একবার, সাপার বা রাতের খাবার কি সাধারণ একটা ডাক? পরিবার, বিশ্রাম এসবেরই তো ইঙ্গিত দেয়। কিন্তু কি অদ্ভুত পরিহাস, এই সাধারণ ডাকটাই হয়ে দাঁড়াল দুর্ঘটনার কারণ। এরপর ফ্রস্ট একটা সাংঘাতিক প্রশ্ন ছুড়ে দেন। করাটটি কি বুঝতে পেরেছিল? এই প্রশ্নটা শোনার পর কেমন যেন গা ছমছম করে ওঠে, তাই না? মনে হয় যন্ত্রটার কি নিজস্ব কোনো চেতনা আছে? As if to prove Saws knew what supper meant, leaped out at the boy's hand or seemed to leap. এই লাইনটা ঘটনাটার আকস্মিকতা আর ভয়াবহতাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এখানে একটা অস্পষ্টতাও আছে। আমরা কিন্তু নিশ্চিতভাবে বুঝতে পারি না যে ছেলেটার হাত ফসকে গিয়েছিল নাকি করারটাই যেন লাফ দিয়ে এসে ও হাতটা ধরল। দ্য বয়জ ফার্স্ট আউটক্রাই ওয়াজ আ রুফুল লাফ। ছেলেটার প্রথম প্রতিক্রিয়া কিন্তু চিৎকার ছিল না, ছিল একটা বিষণ্ণ হাসি। এটা যেন অবিশ্বাস আর আতঙ্কের একটা মিশ্রণ। এই ব্যাপারটা মুহূর্তটাকে আরও অনেক বেশি বাস্তব আর করুণ করে তুলেছে। সেকশন ৪, জীবন ঝরে পড়া, মানে অনিবার্য সমাপ্তি। চলুন এবার ঘটনার ঠিক পরের মুহূর্তে ফিরে যাই। দেখব কিভাবে কবিতার গল্পটা খুব দ্রুত তার অবশ্যম্ভাবী পরিণতির দিকে এগিয়ে যায়। ছেলেটা তখন কি বলছে? ডোন্ট লেট হিম কাট মাই হ্যান্ড অফ, দ্য ডক্টর ওয়েন হি কামস, ডোন্ট লেট হিম সিস্টার। ওর এই আকুতি শুনলেই বোঝা যায় ও কতটা ছোট। ও তখনও বোঝেনি যে ওর জীবনটাই বিপদের মুখে। ওর ভয়টা শুধু হাতটা হারানোর। আর এরপর শেষ মুহূর্তগুলো খুব দ্রুত চলে আসে। প্রথমত হাতটা ততক্ষণে কেটেই গেছে, তারপর ডাক্তার এসে তাকে ইথার দিলেন। এরপর যে তার পালস দেখছিল সে ভয় পেয়ে গেল। আর শেষে তার হৃৎস্পন্দন একটু, আরও কম, কিছুই না। পুরো ঘটনাটা খুব নির্লিপ্তভাবে বর্ণনা করা হয়েছে, যাই ট্র্যাজেডির ঠান্ডা কঠিন বাস্তবতাটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সেকশন ৫, কেন এই কবিতাটি মনের দাগ কাটে? এর পেছনের শীতল বাস্তবতাটা কি? তো আসল প্রশ্নটা হলো ১৯১৬ সালে লেখা এই ছোট্ট গল্পটা আজকের দিনেও কেন আমাদের এত গভীরভাবে নাড়া দেয়? এর প্রভাবটা এত দীর্ঘস্থায়ী কেন? এর কারণ হল কবিতাটা আমাদের অস্তিত্বের দুটো খুব অস্বস্তিকর কিন্তু চিরন্তন সত্যকে তুলে ধরে। প্রথমটা হলো জীবনের ভঙ্গুরতা, মানে জীবন কতটা ঠুনকো, আর দ্বিতীয়টা হলো মানুষের উদাসীনতা।
আর এই দুটো বিষয়কে বোঝানোর জন্য করাতকে একটা শক্তিশালী প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে, যা আধুনিক বিপদ আর আমাদের অসাবধানতার প্রতীক। মানবিক উদাসীনতা বলতে কি বোঝানো হচ্ছে? এটা হলো কোনো একটা দুঃখজনক ঘটনার পর মানুষের খুব তাড়াতাড়ি সেটা ভুলে গিয়ে নিজের জীবনে এগিয়ে যাওয়ার প্রবণতা। কারণ জীবনের তাগিদে আমাদের শোক করার চেয়ে বাস্তববাদী হতে হয়। আর এটাই হয়তো আধুনিক সমাজ নিয়ে ফ্রস্টের সবচেয়ে ঠান্ডা আর সমালোচনামূলক পর্যবেক্ষণ। সেকশন 6 নিজ নিজ কাজে ফিরে গেল, কবিতার চূড়ান্ত পর্যবেক্ষণ। এই আলোচনাটা আমাদের কবিতার একেবারে শেষে নিয়ে এসেছে, যেখানে আমেরিকান সাহিত্যের কিছু সবচেয়ে বিখ্যাত আর মর্মান্তিক লাইন আমরা দেখতে পাই। প্রথমে মৃত্যুর এই বর্ণনাটা দেখুন, লিটল লেস নাথিং অ্যান্ড দ্যাট এন্ডেড ইট। মানে একটু, আরও কাম, তারপর কিছুই না, ব্যাস সব শেষ। মাত্র কয়েকটা শব্দে একটা গোটা জীবন আর তার সমস্ত সম্ভাবনাকে শূন্য করে দেওয়া হলো। আর তারপর আসে শেষ, সবচেয়ে নির্মম লাইনগুলো, অ্যান্ড দে সিন্স দে ওয়ার নট দ্য ওয়ান ডেড টার্ন টু দেয়ার অ্যাফেয়ার্স। মানে যারা বেঁচে ছিল, যেহেতু তারা তো আর মারা যায়নি, তাই তারা নিজেদের কাজে ফিরে গেল। এটা কোনো রাগ বা ঘৃণা থেকে নয়, খুব সহজ একটা কারণে। জীবন কারোর জন্য থেমে থাকে না, পৃথিবী তার নিজের নিয়মেই চলতে থাকে। সবশেষে ফ্রস্টের কবিতাটা আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। যখন কোনো দুঃখজনক ঘটনা ঘটে, আমরা ঠিক কত দ্রুত নিজেদের জীবনে ফিরে যাই? এই প্রশ্নটার মাধ্যমে কবিতাটা ভারমন্টের ওই খামার বাড়ি থেকে আয়নাটা সরাসরি আমাদের আর আমাদের সমাজের দিকে ঘুরিয়ে দেয়।